তোমার বাবা এলে কিন্তু ভীষণ বকবে, চুপচাপ খেয়ে নাও, আমার আরো কাজ আছে। পুতুল খাওয়ার সময় চম্পা পানি নিয়ে এলো। চম্পাকে দেখে পুতুল ভয়ে ময়ূরীকে একটু হাত সরিয়ে বুকের সাথে লেপ্টে এলো। ময়ূরী ভ্রু কুচকে পুতুলের কাণ্ড দেখে বলল, হলো কি তোমার? খাওয়ার সময় দুষ্টুমি কেন করছো? পুতুল মিনমিন করে বলল। খুব মারে। কে মারে? পুতুল, কি বলছো মা? পুতুল ঘাড় ঘুরিয়ে দেখলো চম্পা চলে গেছে। মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে ফিসফিস করে বলল। আমার শরীরে কি ব্যথা। ময়ূরী আতকে উঠে পুতুলকে নিজের থেকে ছাড়িয়ে নিচু স্বরে জিজ্ঞাসা করে। কোথায় ব্যথা মা? শরীরে ব্যথা পেলে কি করে? পুতুল ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে উঠল। ড্রয়িং রুমে তখন অনেক মানুষ, মেহমান, বাড়ির মানুষ, কাজের লোক, সব মিলিয়ে বেশ অনেকেই। পুতুলের কান্না দেখে অরুণিমা বেগম ছুটে এলেন কাছে। ছেলের বাড়ির লোক যেহেতু এই বাড়ির আত্মীয়, তাই পুতুলকে তারা ভালো করেই চেনেন। নূপুরের হবু শাশুড়ি এগিয়ে এসে বললেন। পুতুল কাছে কেন? ময়ূরী বলল। বুঝতে পারছি না, হঠাৎ করে কেঁদে উঠলো। পেছন থেকে কনক বিরক্ত গলায় বলল। হুট করেই কেঁদে উঠেছে নাকি তুমি কিছু বলেছো ওকে? ময়ূরী পিছু ঘুরে আশ্চর্য হয়ে বলল। সেটা তুমিই ভালো জানো। ভালোভাবে কথা বলো, কি ইঙ্গিত করছো তুমি? যেটা ভাবছো সেটাই বলেছি, ভুল কিছু বলেছি? ময়ূরী চোয়াল শক্ত হলো। নেহাত বাড়ি ভর্তি মানুষ দেখে চুপ করে রইল সে। ছেলের বাড়ির মানুষ ফিসফিস করছে। কেউ বলছে সৎমা বলে হয়তো আদর যত্ন করে না, আবার কেউ কেউ বলছে অত্যাচারও করতে পারে। পুতুল এত এত মানুষ দেখে গুটি গুটি পায়ে মায়ের নিকটে এসে কোমর জড়িয়ে ধরল। ময়ূরী হাত ধুয়ে পুতুলকে নিয়ে উপরে উঠে এলো। আজ প্রথম কেউ তাকে এভাবে অপমান করলো। শ্বশুর বাড়ি, পুতুলের আপন মা নয় বলে। কনকের কথার মানে ধরতে পেরেই তার মেজাজ খারাপ হয়ে গেছে। এমনিতেই কনকের স্বভাব তার পছন্দ নয়। তাহসিনের পাশে একটু বেশি ঘুরঘুর করে মেয়েটা। ময়ূরী দরজা লাগিয়ে খাটের পাশে দাঁড়িয়েছিল। রাগ, অপমান আর অস্থিরতার ঝড় বুকের ভেতর তাণ্ডব চালাচ্ছে। পুতুল চুপ করে কোণে বসে কাঠের খেলনা ঘোরাচ্ছে। মুখ গম্ভীর, চোখ লাল টকটকে। মেয়েটা খেলছে ঠিকই, কিন্তু তার খেলায় সে স্বাভাবিক উচ্ছ্বাস নেই। দরজার বাইরে পায়ের শব্দ। তারপর কড়া নাড়ার বদলে সরাসরি কপাট ঠেলে ভেতরে ঢুকলো তাহসিন। ঘরে ঢুকে প্রথমে পুতুলের দিকে তাকালো, তারপর চোখ গিয়ে থামলো ময়ূরীর কাঁপতে থাকা মুখে। কি হয়েছে? ময়ূরী ঘুরে দাঁড়ালো। তাহসিনকে দেখে কিছু বলার আগে তাহসিন দরজা চাপিয়ে দিয়ে বলল। কনকের সাথে নাকি ঝগড়া করেছে বাড়ি ভর্তি মানুষের সামনে। ময়ূরী হতবাক, সে অবাকের চরম পর্যায়ে। আমি ঝগড়া করতে যাব কেন? কনকে দিয়ে বলল। আর আপনি বিশ্বাস করে নিলেন? তাহসিন শান্ত পায়ে এগিয়ে এসে ময়ূরীর পাশে বসলো। হাত বাড়িয়ে কাছে টেনে নিচু স্বরে বলল। যেটা দেখিনি সেটা বিশ্বাস করবো কেন? আমায় বলো তো কি হয়েছে? ময়ূরী ঘাড় ঘুরিয়ে দেখলো পুতুল খেলতে খেলতে বিছানার মাঝখানে ঘুমিয়ে গেছে। সে দৃষ্টি ফিরিয়ে বলল। কনকের কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না, ও খোঁচা মেরে কথা বলে। কি বলেছে? ময়ূরী সব খুলে বলল তাকে। তাহসিন সবকিছু শুনে একটু রাগ করেছে। কনকের থেকে এসব আশা করেনি সে। সে বলল পরে কনকের সাথে কথা বলবে। ময়ূরী বারণ করলো, বলল। এসব নিয়ে ঝামেলা করে লাভ নেই, ভুল করে ফেলেছে একটা, বাদ দিন না। তাহসিন মাথা নাড়ল। ময়ূরী উঠতে চাইলে তাহসিনের কোল থেকে তাহসিন ছাড়ল না। ময়ূরী শুষ্ক ঢোক গিলে বলল। দুপুর হয়েছে, খাবেন না? হুম, নিচে চলুন। ভাত খাবো না। ময়ূরী ফট করে তাকালো তার দিকে। তাহলে? ভালোবাসা খাবো। বলল। ময়ূরী ঠোঁট চেপে বলল। ভালোবাসা খায় কি করে? ময়ূরীর প্রশ্নে তাহসিনের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। তার চোখে এক ধরনের গভীর ব্যঙ্গময় দৃষ্টি, যা ময়ূরীর বুকের ভেতরটা কেমন যেন কাঁপিয়ে তুলল। তাহসিন বলল। ভালোবাসা খাওয়া যায় যদি তুমি খাওয়াও। ময়ূরী চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার গলা শুকিয়ে এসেছে। হাত দুটো অবচেতনে নিজের আঁচলের কোণা মুঠ করে ধরল। ছাড়ুন, উঠতে দেবেন তো নাকি? তাহসিন মাথা নাড়ল। না। এভাবে তাকাবেন না। তাহসিন একটু ঝুঁকে এসে বলল। তাহলে কিভাবে তাকাবো? আমার স্ত্রী হয়ে আমার চোখে চোখ রাখবে না? ময়ূরীর কপালে অভিমান মেশানো লাজ ফুটে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল। তাহসিন হাত বাড়িয়ে আলতো করে তার চিবুক তুলে ধরল। তোমার কাছে আমি একবার ভালোবাসা চাইলে তুমি কি দিতে পারবে না? কেমন ভালোবাসা? তাহসিন তার কোলের উপর বসে থাকা ময়ূরীকে একটু কাছে টেনে নিল। তাদের মাঝে দূরত্বটি একদমই মিলিয়ে গেছে। ময়ূরী নরম চুলের গন্ধটুকু তাহসিনের নাকে এসে লাগলো। এই ভালোবাসা? তাহসিন ফিসফিস করে বলল এবং ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একটা দীর্ঘ স্থির নিঃশব্দ চুম্বন। মেয়েটার নিঃশ্বাস থমকে আছে। সুতিপাড়া গ্রামটা একটু ভেতরে মুখো বললে ভুল হবে না। গ্রামটা ভেতর মুখো বলেই হয়তো গ্রামের কালো আধারে ঢাকা অনৈতিক কাজগুলো কারোর চোখে পড়ে না। কাজগুলো এমনভাবে করা হয় যেন কারোরই নজরে না আসে, কিংবা চোখের সামনে দিয়েই কাজ চালিয়ে গেলেও কেউ ধরতে পারে না। গোয়েন্দা বিভাগের 7 জন কাজ করছে সুতিপাড়া গ্রাম নিয়ে।
গত 1 মাসে 3টা কেস সমাধান হয়েছে। সুতিপাড়া গ্রামের বাতাসেও যেন এক ধরনের অজানা ভয় মিশে যাচ্ছে দিন দিন। দিনের বেলায় চারিদিকে যতই শান্ত দেখাক, রাত নামলে গ্রামটা বদলে যায়। গোয়েন্দা বিভাগের 7 জন সদস্য ছদ্মবেশে আছে গ্রাম জুড়ে, এক একজন এক এক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। এদের কেউই কাউকে চেনে বলে মনে হয় না, কিন্তু প্রতিদিন রাতে একই বাড়ির সামনে এসে ফাইল মিলিয়ে যায়। গত 1 মাসে 3টি কেস সমাধান হলেও সবচেয়ে বড় রহস্য এখনো অমীমাংসিত। ইতিমধ্যে গত 4 মাসে 3 কিশোরী নিখোঁজ হওয়া, তারপর দক্ষিণ পাড়ার বড় নদীর পাড় থেকে পাওয়া অর্ধেক পোড়া ওড়না, সবই যেন ইঙ্গিত দিচ্ছে আসল অপরাধী এখন ছায়ার মধ্যে। গোয়েন্দা বাহিনীর প্রধান আজ গ্রামের উত্তর প্রান্তে শিমুলতলায় দাঁড়িয়েছিলেন। যেই হোক, আগুন দিয়ে প্রমাণ মুছতে চেয়েছে। তার পাশেই দাঁড়িয়ে থাকা তরুণ গোয়েন্দা অরিন্দম বলল, স্যার, লোকজন ভয় পাচ্ছে, বলে রাত হলেই কিছু একটা মাঠের দিকে হাঁটে। মানুষের মতো, আবার মানুষের মতো নয়। অফিসার ঠোঁট চেপে ধরে চারিদিক দেখলেন। হাওয়া আজ অতিরিক্ত ঠান্ডা, শীতের জন্য নয়, অজানা আতঙ্কের জন্য। অদ্ভুত হাঁটার শব্দ, হঠাৎ গৃহপালিত পশুর চিৎকার, নদীর দিকে জ্যোৎস্নায় কিছু ছায়া, সব কথাই যেন জট পাকানো ধাঁধার মতো। এদিকে দূরের মাথাভাঙা নদীর কাছে তিনি বিরক্ত হয়ে হাতের ঘড়ি দেখে বললেন, নওমান দিন দিন কেয়ারলেস হয়ে যাচ্ছে। ওরা দুই ভাই একটা কাজও সময় মতো করে না। অরিন্দম বলল, নমান, একটু ব্যস্ত স্যার। আগে ডিউটি করতে হবে, তারপর সবকিছু। একজন এসপি অফার হয়েছে, এত হেয়ালি করলে চলে না। যাক, ওয়াহিদের কি খবর? কাজ করছে ঠিক মতো? জি স্যার, তিনি তার কাজ ঠিক মতোই করছেন। ওনার জন্যই লাস্ট কেসটা তাড়াতাড়ি সমাধান করতে পেরেছি। গুড। অফিসার ইমতিয়াজ চোখ সরু করে সামনে তাকালেন। ঠিক তখনই শিমুলতলার বাঁদিকে সরু পথ ধরে ধীর পায়ে একটা ছায়া গেল। অরিন্দম হালকা ঘাড় উঁচু করে বলল, স্যার, মনে হচ্ছে নওমান। অফিসার বিরক্ত মুখে মোচড় দিয়ে দাঁড়িয়ে রইলেন। মিনিট দুয়েক পর নওমান এসে দাঁড়ালো 2 অফিসারের সামনে। হাতে ধুলো শার্টের কলার বেঁকে গেছে, মাথার চুল এলোমেলো। স্যার, দেরি হয়ে গেছে জানি। নওমান কপাল মুছল। অফিসার ঠান্ডা গলায় বললেন, কাজের সময় কাজ করবে, ব্যস্ততা দেখানোর কোনো দরকার নেই। স্যার, ব্যস্ততা দেখায়নি, সত্যি জরুরি ছিল। অরিন্দম ভ্রু কুচকে জিজ্ঞাসা করল। কিসের জরুরি? নওমান ঠোঁট টিপে বলল, স্বপ্নে হবু বউয়ের সাথে ঘুরতে গিয়েছিলাম অরিন্দম। তোমার ভাবি ভীষণ দুষ্ট, ছাড়তেই চাচ্ছিল না আমাকে। অরিন্দম ভোতা মুখে নাক সিটকে দৃষ্টি ফিরিয়ে নিল। অফিসার বিরক্ত হয়ে বললেন, তোমার নাটক বন্ধ করো। গ্রামের খবর রাখো, নাকি সারাদিন বউ বউ নিয়ে করতেই দিন যায়? আপনাকে কত করে বলেছি আমাকে বিয়ের পারমিশনটা দিয়ে দিন। বিয়ে করে ফেললে কি আর বউয়ের জন্য এত ফরান কাটবে বলুন তো? ফালতু কথা ছাড়ো। সেদিন গোডাউন থেকে যে লোকটাকে ধরলে তাকে আঘাত করেছো কেন? লোকটা এখন কথা বলতেই পারছে না। কথা বলতে এমনি তো পারে না, এমন হতচ্ছাড়া কাজে কি রাখে উপরওয়ালা ভালো জানেন। নওমানের এহেন খামখেয়ালি কথাবার্তা শুনে অফিসার দাঁত চাপলেন। আর একটা বাজে কথা বললে তোমার চাকরি খাবো আমি। নওমান সিরিয়াস হলো, সঙ্গে সঙ্গে ঘাড় নিচু করলো। কিছুক্ষণ আগে যে চঞ্চলতা ঢং ঢং করে কথা বলা, তা মিলিয়ে গেল শিমুলতলার বাতাসে। হঠাৎ থেমে গেল। মনে হলো অফিসার গম্ভীর গলায় বললেন, এখন যা পেয়েছো ওটা তোমার শেষ সুযোগ ধরে নাও। আর কোনো ভুল চাই না। এক চুলে দিক ওদিক করা চলবে না, বুঝলে? নওমান মাথা নাড়ল। জি স্যার। অরিন্দম ব্যাগ খুলে একটা ছোট খাম বের করলো। স্যার, রিপোর্টটা এসেছে। নওমান ঘাড় তুলে জিজ্ঞাসা করলো, কার রিপোর্ট এটা? যে মেয়েটা গত বছর নিখোঁজ হয়েছিল সেই মেয়েটার? অরিন্দম নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, ফরেন্সিকে তারই চুলের কণা মিলেছে, কিন্তু সমস্যা হলো পুরোনোটা ইচ্ছে করেই পুরনো হয়েছে। 50%-এর বেশি ডিটেইলস নষ্ট। অফিসার চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন। মেয়েটার বয়স আনুমানিক 16 থেকে 17 হবে। সুতিপাড়া গ্রামের এক গরিব বাবার কন্যা সন্তান। প্রথমে ধারণা করা হয়েছিল মেয়েটা হয়তো কারোর হাত ধরে গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু আস্তে আস্তে একই কাহিনী ঘটায় ঘটনা সন্দেহজনক হয়ে ওঠে। মেয়েটার নাম বন্যা। বন্যা নিখোঁজ হওয়ার পর তার পুড়ে যাওয়া বডি মিলেছিল প্রায় 2 মাস পর। গ্রামে তখন হই হুল্লোড় লেগে গিয়েছিল সেই মেয়ের পুড়ে যাওয়া বডি দেখে। অফিসার গম্ভীর নিঃশ্বাস নিয়ে চোখ খুললেন। তিনি নিচু গলায় বললেন, বন্যার কেসটা যেভাবে শেষ হয়েছে সেটা দেখেই বুঝেছিলাম এর পেছনে কারোর বড় হাত আছে। শুধু যে এই 3 জন মেয়ে নিখোঁজ হয়েছে তা নয়, এর আগেও গত 9 বছরে কম হলেও 200 থেকে 300 মেয়ে নিখোঁজ হয়েছে। অরিন্দম বলল, স্যার, বন্যার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট ছিল না,
তাই তো? অফিসার তীব্র চোখে তাকালেন। একটা 16 বছরের মেয়ের পুরো শরীর পোড়া অবস্থায় নদীর পাড়ে পড়ে থাকা কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না। বোকার মতো কথা বলবে না। নওমান গম্ভীর গলায় বলল, বর্ণার পরিবারের সাথে আমার কথা হয়েছে। মেয়েটার বাবা মারা গেছে কয়েক মাস আগে। ওর মা জানিয়েছেন বর্ণা ইচ্ছে করে নিজের শরীরে। অফিসার থামিয়ে দিলেন। লোকজন ভয়ে ঝামেলায় যেতে চায় না। তারা যা দেখে তার অর্ধেকই বলে, আর যা বোঝে তার কিছুই মুখে আনে না। চারিদিকে অস্বাভাবিক নীরবতা নেমে এলো। দূরে শিমুল গাছের পাতায় হাওয়ার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। নওমান ঠোঁট চেপে খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার সিক্স সেন্স বলছে এই কাজটা এই গ্রামের কোনো প্রভাবশালী লোকের। অফিসার এবার কোনো উত্তর দিলেন না। নিঃশব্দে পকেট থেকে গ্লাভস পরলেন, তারপর অরিন্দমের হাতে থাকা খামটা নিয়ে আবারও পরলেন। তার গলা কঠিন হয়ে উঠল। কারো কারো রুচি খুব অদ্ভুত। এই ধরনের অপরাধী সাধারণ অপরাধী নয়। মনস্তাত্ত্বিক বিকৃতি থাকে, আবার ক্ষমতা থাকে। এমন কেউ যে গ্রামের লোকদের এতটাই চেনে যে চারদিকে চোখ রেখেও কেউ তাকে দেখে না। অরিন্দম কণ্ঠ নামিয়ে বলল, স্যার, কারো নাম সন্দেহে আছে? অফিসার ধীরে ধীরে মাথা তুললেন, তারপর চোখে এক ধরনের শীতল নিশ্চয়তা। হ্যাঁ, একজন আছে। নওমান ও অরিন্দম দুজনে সোজা হয়ে দাঁড়ালো। কিন্তু অফিসার থেমে গেলেন। প্রমাণ ছাড়া বললে গ্রামের অর্ধেক মানুষই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। নওমান গম্ভীর কণ্ঠে বললেন। তার নামটা বলুন স্যার। অফিসার হালকা হাসলেন, হাসিটা ভয়ের মতো শোনালো। নাম তো বলবোই, কিন্তু তার আগে তোমরা কিছু দেখবে। তিনি ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট সাদা কাগজ বের করলেন, খুলে দেখালেন। কাগজটিতে আঁকা একটা অদ্ভুত প্রতীক, 3 রকম আঁকাবাঁকা চিহ্ন আর মাঝখানে লাল কালির দাগ। অরিন্দম বিস্ময়ে বলল, স্যার, এটা কি সেই চিহ্ন যেটা বন্যার বডির পাশে পাওয়া গিয়েছিল? অফিসার মাথা নাড়লেন, ধীরে বললেন, বন্যার নয়, এটা আরো 2 মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল, যাদের কথা স্বাভাবিক মৃত্যু বলে চাপা দেওয়া হয়েছিল। নওমান হকচকিয়ে গেল। মানে? অফিসার ঠান্ডা কণ্ঠে বললেন, মানে সুতিপাড়ায় সিরিয়াল অপরাধ শুরু হয়েছে অনেক আগেই, শুধু কেউ জানতো না। তখন চারিপাশে ভর দুপুর। তাহসিন অন্যমনস্ক হয়ে সওদাগর বাড়ির গেট দিয়ে ঢুকছিল। হঠাৎ বাড়ির বাগান পেরিয়ে পুতুল দৌড়ে এলো বাবার নিকটে। তাহসিন হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিতে পুতুল বাবার গালে ছোট্ট চুমু খেয়ে বলল, বাবা জানো আজ কি হয়েছে? বাবাকে কিছু বলতে না দিয়ে সে বাবার কানে কানে বলল, মা আজ বড় ফুপিকে থাপ্পড় মেরেছে। তাহসিন মেয়ের কথা শুনে আশ্চর্য হয়ে বলল, কনককে তোমার মা মেরেছে? হ্যাঁ, কেন? মায়ের সাথে ফুপি চিৎকার করছিল তো। ফুপি প্রথমে মাকে গালি দিয়েছে, তারপর মা ফুপিকে মেরেছে। তাহসিন ব্যস্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ি ভর্তি মানুষের চোখ ঘুরিয়ে ময়ূরীকে খুঁজছিল। ময়ূরী গিন্নিদের মতো রান্নাঘরের সামনে কিছু একটা করছে। তাহসিন এগিয়ে গেল নিকটে। সে সেখানে উপস্থিত হতে রান্নাঘরের ভেতর থেকে আফিয়া ঠোঁট টিপে বলল, এসে গেছে আমার দেবর বাবু। বউয়ের আঁচল এখন ছাড়বে সে? কিছু মানুষ হেসে ফেলল। আফিয়ার কথা শুনে ময়ূরীর একটু লজ্জা পেল। তাহসিন গম্ভীর হয়ে ময়ূরীর হাত আঁকড়ে ধরতেই মেয়েটা চমকে উঠল। করছেন কি? ঘরে এসো একটু। আমার কাজ আছে এখানে, দাদি দেখলে ভীষণ বকবেন। রাখো তোমার কাজ, আগে জামাই তারপর সবকিছু। তাহসিনের গলার স্বর এতটাই উচ্চস্বর ছিল যে সেখানে সবাই শব্দ করে হেসে উঠল। অনেক বড়রাও ছিলেন সেখানে। ময়ূরীর লাজে আঁচল চাপা মুখে ভেতর থেকে অরুণিমা বেগম ধমক দিয়ে বললেন, বেহায়াপনা ছাড়ো, ময়ূরীর কাজ আছে এখানে, তুমি ঘরে যাও। মায়ের ধমক খেয়ে তাহসিনের কিছুই হলো না। আফিয়ার ভাষায় বউ পাগল পুরুষদের লজ্জা শরম কম থাকে। তাহসিনের ক্ষেত্রেও তাই। সে পুতুলকে কোল থেকে নামিয়ে দিয়ে ময়ূরীর শরীর ঘেঁষে দাঁড়াতেই মেয়েটা আটকে উঠল। এত এত মানুষের সামনে লোকটা কি শুরু করেছে? তাহসিন কিছু বলার আগে পেছন থেকে রজনী বেগম পান চিবিয়ে আস্তে আস্তে বললেন, এমনে বইয়ের আসল ধুইরা দাঁড়াই আসো কেন? বউ আজকে মেলা ব্যস্ত, রাইতেও কাছে পাইবা না, তুমি ঘরে যাও ভাই। তাহসিন চোখ ছোট ছোট করে বলল, বউকে বিয়ে করেছি কেন? কাছে কাছে রাখবো বলেই তো, তাই না? আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। সে ময়ূরীর হাত ধরে টানতে রজনী বেগম বললেন, তোমার বউরে আমার এখন লাগবো ভাই, তুমি যাও, একটু পর পাঠাইতেছি ওরে। তাহসিন হার মানল। শেষে ময়ূরীর হাত ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার কথা না শুনলে আজ রাতে আমি তোমার কথা শুনবো না। সে হনহন করে সিঁড়ির দিকে হাঁটা ধরল।
তাহসিনের বলা শেষ কথা খানা শুনে মেয়েটার গাল গরম হয়ে এলো। লোকটার মুখে লাগাম বলতে কিছু নেই। আফিয়া চোখের ইশারায় তাকে লজ্জা দিচ্ছে। ময়ূরী চোখ রাঙিয়ে দৌড়ে ঢুকলো রান্নাঘরে। অরুণিমা বেগম ময়ূরীকে রান্নাঘরে রেখে বের হলেন বাইরে। বাড়িতে এত লোকজন দেখে সে পুতুলকে বলেছিল হিমির কাছে গিয়ে থাকতে। মেয়েটা কথাই শুনে না, তিনি চম্পাকে খুঁজলেন। মেয়েটা কাজের সময় ফাঁকিবাজি করে। নেহাত ছোট দেবর এনেছিল তাকে, না হলে তিনি শুরুতেই চম্পাকে বাড়ি থেকে বের করতেন। মেয়েটার কথাবার্তা চলাফেরা কোনো কিছু তার পছন্দ নয়। তিনি চারিপাশে চোখ বুলিয়ে শান্তাকে খুঁজলেন। বাড়ির সব বউ মেয়েরা যেখানে কাজে ব্যস্ত সেখানে শান্তা বাড়ির বড় ছেলের বউ হয়ে আজ সারাদিন একটা কাজেও হাত লাগায়নি। তিনি বিরক্ত হয়ে পিছু ফিরলেন। রজনী বেগমকে উদ্দেশ্য করে বললেন, শান্তাকে দেখছি না কেন আম্মা? বাড়িতে এত কাজ আর তার কোনো খবর নেই। কখনো তো কাজ করে না। আজ অন্তত এখানে থাকা দরকার নয় কি? রজনী বেগম বললেন, ওই মাইয়ার কথা আমারে জিগাও না মেজবো। মাইয়ার চেহারা দেখলেই আমার রাগ ওঠে। রাগ উঠলেই তো হবে না আম্মা, তাকে এখানে ডাকার ব্যবস্থা করুন। রমজান সওদাগরের স্ত্রীও ঠেস দিয়ে বললেন, মাইয়া নাকি উচ্চ বংশের, জীবনে তো দেখলাম না বাপের বাড়ি থেকে একটা মানুষ আইছে। মাহাতাব কি ধৈরা বিয়া করলো আল্লাহ জানে। আফিয়া তখন নীরবে নিজের কাজ করছিল। শান্ত পাথরের মতো, তার কিছুই বলার নেই কিংবা করারও নেই। ময়ূরী ভেতর থেকে সবার কথা শুনছিল। এতক্ষণ সে জানে শান্তা কোথায়। তখন কনকের সাথে ঝামেলাটা মূলত শান্তাই বাঁধিয়েছিল। তারপর যখন ময়ূরী চওড়া গলায় 4টে কথা শুনিয়ে দিল, তখন রেগে মেগে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়েছে মেয়েটা। বিয়ে না হলে জানতোই না সংসারে এত ঝামেলা হয়। ঘন্টা 2 পেরোনোর পর ময়ূরী ব্যস্ত পায়ে উপরে ছুটল। ইতিমধ্যে গরুর মতো হাজারবার গলা ছেড়ে ডেকেছে তাহসিন। ময়ূরী ঘরে ঢুকতেই চমকে উঠল তাহসিনের হাতে লাল রঙা রক্ত দেখে। 2 দিন আগে যেখানে আঘাত পেয়েছিল সেই জায়গা থেকে গলগল করে রক্ত ঝরছে। মেয়েটা দৌড়ে এলো, বিচলিত হয়ে বলল, এই হাত দিয়ে আবার কি করতে যাচ্ছিলেন? তাহসিন দাঁত চেপে রক্ত পরিষ্কার করে ময়ূরীকে বলল হাত বেঁধে দিতে। ময়ূরী হাত বাঁধতে বাঁধতে বিরক্ত হয়ে বলল, আবার একই জায়গায় লাগলো কি করে? দেওয়ালের সাথে বাড়ি লেগেছে। তোমায় কখন ডেকেছি? কানে শুনতে পাও না? বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে এইভাবে আসা যায়? কেন যায় না? আপনি কথা কম বলুন, মাথা ব্যথা করছে আমার। তাহসিন শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল। তুমি নাকি কাননকে মেরেছো? ময়ূরী মাথা নাড়ল, এমনভাবে মাথা নাড়ল যেন এটা তার কাছে ভীষণ স্বাভাবিক। কেন মেরেছো? কারণ তোমার থেকে বয়সে বড়। সম্পর্কে আমি তার বড় হই, সে আমাকে ভাইয়ের বউ বলে মনে করলে আমি কখনোই এই দুঃসাহস দেখাতাম না। কি করেছো? ময়ূরী সোজা হয়ে বসলো এই পর্যায়ে। তাহসিনের চোখে চোখ রেখে দৃঢ় গলায় বলল, আপনার লজ্জা লাগবে শুনলে। লাগবে না, তুমি বলো। সে আমাকে বাজে ভাষায় গালাগালি করেছে। আমি তার বড় ভাইয়ের বউ, এটুকু অবধি মনে রাখিনি। আমার মেজাজ খারাপ হয়েছে বলে থাপ্পড় মেরেছি আমি তাকে। গালি কেন দিয়েছে? আমি আপনার বউ বলে। আশ্চর্য। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল, শুকনো ঢোক গিলল, আবার বলল, কনক আপনাকে পছন্দ করে, এটা আপনি জানেন? তাহসিন হতবাক এহেন কথা শুনে। সে আশ্চর্য হয়ে বিস্মিত গলায় বলল, কি যাতা বলছো? মাথা খারাপ হয়েছে তোমার? আমার কাছে এসে যখন আমার স্বামীকে নিয়েই যদি টানাটানি করে কেউ, তাহলে আমার কি করা উচিত? দুটো কথা শোনাবো না আমি? আমি ওকে সাবধান করতেই সে আমাকে গালাগালি শুরু করলো। আমার গায়ে অবধি হাত দেওয়ার সাহস দেখিয়েছিল সে। ময়ূরী শক্ত গলার কথা শুনে তাহসিন মাথা নত করে ঠোঁট কামড়ে ধরল। কনকের ব্যবহারে মাথায় ধপধপ করে আগুন জ্বলছে। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ময়ূরী বলল, তাহসিন ঘরের দরজার দিকে পা বাড়িয়ে বলল, কাননের সাথে কথা বলে আসি। তাহসিন ময়ূরীর প্রশ্নের উত্তর না দিয়ে ময়ূরীর হাত ধরে ঘর থেকে বের হলো। উদ্দেশ্য কনকের ঘরে যাওয়া। কি করবে তাহসিন? তার পরবর্তী কাজ সম্পর্কে কোনো ধারণা নেই ময়ূরীর। চুপচাপ তাহসিনের সাথে চলল। হাওয়া বইছে আজ, আকাশে কিছু ঝাঁক ধরে পাখি উড়ে যাচ্ছে। তাদের দেখে মনে হচ্ছিল সবাই একসাথে কণ্ঠে ছন্দ মিলিয়ে গান গাইছিল। অষ্টাদশী তখন নিজের ঘরে বসে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। হঠাৎ দরজায় শব্দ হলো। সে অনুমতি দিতেই ঘরে প্রবেশ করলো তাহসিন। পেছনে ময়ূরী। কনক চমকে হতবুদ্ধি হয়ে এগিয়ে আসতে তাহসিন শান্ত গলায় বলল, ভালো আছিস? কনক শুষ্ক গলা ভিজিয়ে বলল, জি। কনক ময়ূরীর দিকে তাকালো। মেয়েটার মুখ দেখে স্বাভাবিক মনে হচ্ছে, তবে বুকে ভয় বাঁধল। তাহসিন এগিয়ে গিয়ে বসলো বিছানায়। চোখের ইশারায় কনককে সামনে ডাকলো। সে গুটি গুটি পায়ে সামনে আসতে গম্ভীর গলায় প্রস্তুত চলল, আমার স্ত্রী তোর কি হয়? ভাবি। আমি তোর কি হই? ভাই। এবার তাহসিন দাঁত চাপলো, বলল, তুই ময়ূরীকে গালি দিয়েছিস? তাহসিনের ধমক শুনে চমকে উঠল। সে ভয় পেলেও দৃঢ় গলায় বলল, এইসব বাজে কথা কে বলেছে আপনাকে? আমি কেন ময়ূরীকে গাল দিতে যাব? পেছন থেকে ময়ূরীর গম্ভীর গলা ভেসে এলো,
আমি তোমার বড় ভাইয়ের বউ, নাম ধরে কেন ডাকছো? কনক স্তব্ধ, সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাহসিন তখন বলল, প্রথম কথা হচ্ছে তুই তোর ভাবিকে গালাগালি করেছিস, বাজে ব্যবহার করেছিস, এমনকি গায়েও হাত তুলতে চেয়েছিস। কোন সাহসে এই চিন্তা মাথায় এলো তোর? তাহসিনের ধমকে মেয়েটা ঠোঁট কামড়ে মাথা নিচু করলো। তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না আমি। কেন এমন নোংরা একটা কাজ করেছিস? ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। কনক মাথা না তুলেই বলল, পারবো না আমি। থাপ্পড় চিনিস? হাত পা ভেঙে ফেলবো একদম। ক্ষমা চাবি আমার সামনে, এবং এক্ষুনি। কনক দাঁত চেপে মাথা নত করে ময়ূরীকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়েছে। ময়ূরী বলল, ঝামেলা আমার পছন্দ নয়। তোমার ভাই আমায় নিজ ইচ্ছায় বিয়ে করে নিয়ে এসেছে। সে আমার স্বামী, তাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা মাথায় আনলে ভুলে যাব আমি তুমি তো আমার ননদ হও। একবার দুঃসাহস দেখিয়েছো, পরের বার আর এমন দুঃসাহস দেখিও না। আজ শুধু একটা মেরেছি, এর পরের বার কোনো জায়গা বাকি রাখবো না আমি। ময়ূরী থামতেই তাহসিন বলল, নেহাত তুই মেয়ে মানুষ, নইলে তোর গালে কয়েকটা ঠাটিয়ে বসিয়ে দিতাম। আবেগের বয়স চলে গেছে এখন, বাস্তবতা মেনে নিতে শেখ। তাহসিন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ময়ূরীর নিকট এগিয়ে গিয়ে বইয়ের কাঁধ আঁকড়ে ধরলো যত্ন করে। ময়ূরী মাথার কাপড় ঠিক করে পিছু ফিরল। ঘরের বাইরে যাওয়ার আগে একবার পিছু ফিরে শক্ত গলায় বলল, তোমার বড় ভাইয়ের বউ আমি, এটুকু মনে রাখলেই হবে। তাহসিন আর ময়ূরী ঘর থেকে বের হতে কনকের বুকের ভেতরটা ধপাধপ করতে লাগলো। ঘরটা হঠাৎ অন্ধকার মনে হলো তার কাছে। মেয়েটা টলমল পায়ে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। সামনে ময়ূরী আর তাহসিন পাশাপাশি হাঁটছে। তাহসিন ময়ূরীর দিকে একটু ঝুঁকে কিছু বলল। ময়ূরী মাথা নাড়ল। দূর থেকে বোঝা যাচ্ছিল দুজনের বোঝাপড়া আর অদ্ভুত এক আশ্রয় ভরা সম্পর্ক। কনক ঠোঁট চেপে তাকিয়ে রইল। মনে হচ্ছিল বুকের ভেতর কিছু কুকড়ে ধরছে তাকে। রাগে মেয়েটা নিজের মাথার চুল খামচে ধরল। তাহসিন তার ভাই নয়, ভাই হয় কি করে? বড় চাচার ছেলে সে। চাচাতো ভাইকে সে কখনোই ভাই মানেনি, কিন্তু আজ স্বীকার করতে হয়েছে তাহসিন তার ভাই হয়। কনক হঠাৎ মাথা তুলে আয়নার দিকে তাকালো। চোখ দুটো লাল হয়েছে রাগে, অপমানে আর অদ্ভুত এক বাধা কষ্টে। নিজের প্রতিচ্ছবিটাকে দেখে মনে হলো সে যেন পরাজিত। মনে হলো কেউ তার মুখের উপরে দরজা আছাড় মেরে দিয়েছে। দোতলা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে তাহসিন আর ময়ূরী। ময়ূরীর চোখ মুখ স্বাভাবিক, তাহসিন আর চোখে মেয়েটা স্বাভাবিক মুখশ্রী পর্যবেক্ষণ করে বলল, আমাকে মারার চিন্তা করছিস নাকি? তোকে দেখে এমন নিজেই ভয় করছে আমার। ময়ূরী বিরক্ত হলো। মেজাজ খারাপ, বেশি কথা বলবেন না। মেজাজ ঠান্ডা করো এখন, বলো তো এলাম ওকে। মেয়ে মানুষের গায়ে তো আর হাত দেওয়া যায় না। যতই হোক শুদ্ধ পুরুষ আমি, বউকে ছাড়া কাউকে ধরে না। ঘরে চলো, একটু ধরাধরি খেলি। ময়ূরী নাক মুখ কুচকে দূরত্ব রেখে দাঁড়ালো। বিরক্ত হয়ে বলল, মুখে সেলাই করে দিব বেহায়া লোক। তুমি আমার মনের দুঃখ বোঝো না কেন? আমার বাচ্চা কাছের মুখে কবে আর ব্যাটাক শুনবো বলো তো? ধরাধরি না খেললে তারা তোমার কোলে আসবে কোথা থেকে? আপনি বেশি কথা বলেন। বাড়ি ভর্তি মানুষের সামনে আজ অন্তত মুখটা বন্ধ রাখুন। দয়া করে মুখ খুলবেন না আপনি। ময়ূরী সিঁড়ির ধাপে নেমে গেল এক ধাপ, কিন্তু তাহসিন ঠিক পেছনে দাঁড়িয়ে। মেয়েটা যতটা দূরত্ব রাখতে চাইছে লোকটা ততটাই কাছে আসছে। ময়ূরী বিরক্ত হয়ে পেছনে তাকাতে তাহসিন নিচু গলায় বলল, দোয়া করবো, মুখে বন্ধ রাখবো, কিন্তু কিন্তু তুমি যদি আমার থেকে দূরে থাকো তখন দোয়া মনোযোগ সবই বৃথা হয়ে যাবে, জানো তো? আপনি কি চান আমি এইখানেই সিঁড়ি থেকে লাফ দিই? তোমার এত দুঃসাহস? আগে ধরাধরি খেলতে দাও, পরে লাফিও। চুপ। চুপ তো হাসি, কথা তো তুমিই চালাচ্ছ। ময়ূরী আর এক সেকেন্ডও দাঁড়ালো না, ঝট করে নেমে গেল নিচতলায়। তাহসিনও পেছনে অনুসরণ করছে, কিন্তু পা টিপে টিপে নিচে নামতেই ময়ূরী দেখলো রান্নাঘরের দিকে কয়েকজন মহিলা তাকিয়ে আছে। তাহসিন বুঝে গেল মানুষজন তাকিয়ে আছে তাদের দিকে। লোকটা ময়ূরীর পাশে এসে দাঁড়িয়ে নিচু গলায় বলল, রাগ কমেছে? না। তাহলে আরেকটু কাছে আসো, তখন কমবে। ময়ূরী চোখ রাঙালো। আপনি আমার থেকে দূরে থাকবেন। এত মানুষের মধ্যে হাসির পাত্রী বানাবেন না দয়া করে। তাহসিন গম্ভীর মুখে 2 সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর মৃদু গলায় বলল, এত মানুষ আছে তাই ধরছি না, কিন্তু ঘরে গিয়ে পালাবে কোথায়? ময়ূরী থমকে গেল, বলল, আপনি ঠিক কি করতে চান? তাহসিন আর চোখে সদর দরজার দিকে তাকালো। সে বাইরে যাবে, এখন কাজ আছে বাড়িতে। ময়ূরীর প্রশ্নের জবাব দিতে সে একটু ঝুঁকে এসে বউয়ের নাক টেনে দিয়ে ফিসফিস করে বলল, আজ দিনটা তোমার ছিল, লম্বা রাতটা তো আমারই হবে, তাই না? ময়ূরী সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল। নাকে লাগা তাহসিনের ছোঁয়া গরম হয়ে লেগে রইল। গাল দুটো তেতে উঠল লজ্জায়। সে সেটা এমনভাবে চেপে রাখলো যেন কিছুই হয়নি। মেয়েটা শক্ত গলায় বলল, বেহায়া মানুষ, দূরে যান। তাহসিন হালকা হাসলো, তারপর ঠিক সেই পুরনো ভঙ্গিটায় বলল, দূরে যাব, কিন্তু আজ রাতে দূরে থাকতে পারবে না। শোনো,
আজ একটু সেজে গুজে নতুন বউ হয়ে অপেক্ষা করবে আমার জন্য। বাড়ির লোকজনের চোখ এড়াতে দ্রুত হাঁটতে শুরু করলো। ড্রয়িং রুম পেরিয়ে সামনে যেতেই মেয়েটা অনুভব করলো তাহসিনের চোখ তার উপরই। পিছনে না তাকালেও বোঝা যাচ্ছিল লোকটা হাসছে, একটা দুষ্টু আত্মবিশ্বাসী আর নিজের বউকে দেখে নরম হয়ে যাওয়া হাসি। সামনের দরজার দিকে হাঁটতে হাঁটতে তাহসিন ফোন বের করলো, কারো সঙ্গে জরুরি কথা বলতে হবে। ময়ূরী একবার আর চোখে তাকিয়ে দেখলো। তাহসিনের চোখে একটু তড়িঘড়ি, একটু দায়িত্বের ছাপ। তাহসিন বাড়ির বাইরে বেরিয়ে এলো বাগানে। সওদাগর বাড়ির বাগানটা বিশাল বড়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজ সেখানে কাজ চলছে, রাতে বৃষ্টি হলেও সমস্যা হবে না। আদনান বাগানে চেয়ারে বসে বসে কাজ দেখছে। ছেলেটার বোধহয় মন খারাপ। তাহসিন এগিয়ে গেল নিকটে। বাড়ির চারিপাশে মানুষজন কাজে ব্যস্ত। গ্রামে বিশাল বড় করে বিয়ের আয়োজন করা হচ্ছে। সওদাগর বাড়ি প্রথম কোনো মেয়ের বিয়ে হচ্ছে। কাল পরশু রাজনীতির মানুষ দিয়ে বাড়ি ভর্তি থাকবে। তাহসিন বসলো আদনানের পাশে। আদনান চোরা চোখে তাহসিনকে দেখে নাক টেনে বলল, তোকে দিয়ে কোনো কাজই হবে না। তুই এক কাজ কর, হিমেকে নিয়ে পাবনা চলে যা, সেখানে আশা করি দুজনে ভালো থাকবি। আদনান সোজা হয়ে বসলো, হাতে তালি দিয়ে বলল। তাহসিন চুপ রইল। এবার বিয়ে করেও বেচারা কাঙাল। বিয়ে তো করেছে সেই বাচ্চা একটা মেয়েকে। ঘটে আক্কেল থাকলেও স্বামী নেই। বাড়ির কাজ প্রায় শেষের দিকে। বিয়ে বাড়ি দেখেই মনে হচ্ছিল কাল কাঁচা ফুল দিয়ে বাড়ির ভেতরে সাজানো হবে। সওদাগর বাড়ির একটা নিয়ম আছে, যদিও তাহসিনের ক্ষেত্রে তেমন কিছু হয়নি, তবে নূপুরের ক্ষেত্রে সেটা হবে। বিয়ের দিন বাসর হয় মেয়ের বাড়ি, বিয়ের পরের দিন বউ নিয়ে ফিরে যায় ছেলের বাড়ি। নূপুরের বাসর সাজানো হবে এই বাড়িতে। তাহসিন আদনানের সাথে মিলে কিছু কাজ করে দিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে। বাইরের আলো আধারে ঢাকার সাথে সাথে বাড়ির রঙিন লাইট এগুলো জ্বলে উঠল জলজল করে। বাড়ির ভেতর থেকে পুতুল আর ফাহাদের খিলখিলিয়ে হাসির শব্দ শোনা যাচ্ছিল। ময়ূরীকে সজীব পড়াতে এসেছিল। রজনী বেগম কিছুদিন আসতে বারণ করেছেন তাকে। ময়ূরী কিছু বলতে গিয়েও চুপ ছিল। সে চাইলেই প্রতিবাদ করে বলতে পারত কিছু, কিন্তু তার ধারণা সবসময় সব জায়গায় প্রতিবাদ মানায় না। এটা তার শ্বশুর বাড়ি, বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, দায়িত্ব থাকে। বাড়ির বউ হিসেবে তারও একটা দায়িত্ব আছে। সন্ধ্যার আজান দিয়েছে খানিকক্ষণ আগেই। ময়ূরী তাহসিনের ঘরে নামাজে দাঁড়িয়েছে। ছোট্ট পুতুল মামরুর সাথে খেলতে খেলতে ছোট দাদার ঘরে এসেছে। রমজান সওদাগর উপস্থিত ছিলেন না সেখানে। চম্পা ঘরে কি যেন করছিল। পুতুল চম্পাকে খেয়াল করেনি সে যে এই ঘরে উপস্থিত। বাচ্চাটা বুকে চেপে রাখা পুতুলটা শক্ত করে আঁকড়ে ধরে ভীতু চোখে ঘর পর্যবেক্ষণ করছিল। এই ঘরে আসলে তার ভয় হয়, ভীষণ ভয় হয়। বাচ্চাটা ভাবলো বেরিয়ে যাবে ঘর থেকে। ছোট ছোট পায়ে পিছু ঘুরতেই চম্পার শক্ত চোয়াল দেখে ভয়ে আটকে উঠল বাচ্চাটা। ঘরের দরজা বন্ধ। এই ঘর থেকে কোনো শব্দ বাইরে যাওয়ার জো নেই। পুতুল ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। চম্পা দাঁতে দাঁত চেপে মেয়েটার ছোট্ট শরীর মুঠোয় নিয়ে মুখ চেপে ধরল গায়ের জোর দিয়ে। দেখে মনে হচ্ছিল কোনো পশু হামলে পড়েছে বাচ্চাটার উপর। পুতুল ছোট্ট দেহটা চম্পার মুঠোয় কাঁপছে। মেয়েটা কাঁদছে নিঃশব্দে। চিৎকার করবার শক্তিটুকু যেন শুকিয়ে গেছে ভয়ে। চম্পার চোখ দুটো সেই পুরনো রাগে অন্ধকারে ভরা চাহনি। মনে হচ্ছিল বাচ্চাটার কুশদ্র শরীরটা তার কাছে খেলনা, আর সে খেলনাটাকে ছিঁড়ে ভাঙার আনন্দ খুঁজছে। চম্পা ঝুঁকে এলো আরও কাছে। গায়ের উপর থরথর কাঁপতে থাকা পায়ের লাথি থামিয়ে গম্ভীর ফোঁসফোঁস গলায় বলল, চুপ কর, একদম চুপ। বাইরে কেউ শুনে ফেললে দেখবি তোরে আমি কি করি। পুতুলের মুখ চেপে ধরা হাতটা কাঁপছিল জোরে। মেয়েটা শ্বাস নিতে পারছে না, নাকটা লাল হয়ে উঠছে। চম্পা পায়ের লাথিতে শরীর ব্যথায় ভেঙে এসেছে দেহটা। চম্পা হঠাৎ আবারও ধাক্কা দিয়ে তাকে বিছানার উপর ফেলে দিল। বাচ্চাটা গড়িয়ে পড়ে কেঁদে উঠতে চম্পার মুখে তীক্ষ্ণ বিকৃতি হাসি ফুটল। তোরে বারণ করছি না, আমার সামনে আসবি না। পুতুল ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলল, মায়ের কাছে যাব। চম্পার রাগ হঠাৎ প্রচণ্ডভাবে জ্বলে উঠল। সে দরজার দিকে একবার তাকালো, তারপর আবার পুতুলকে হাত ধরে টেনে তুলল। মা, তোর মার কাছে যাবি? যাবি না, তোর মা আছে এতিম একটা। পুতুল চিৎকার করতে গিয়ে থেমে গেল। চম্পার ভ্রু কুচকে উঠতে বাচ্চাটা আরো জড়সড় হলো। একটা নিঃশব্দ ভয়ের ঝড় বয়ে যেতে লাগলো ছোট্ট বুকের ভেতর। শরীরে ব্যথা করছে তার, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। চম্পার ভয়ে ছোট বাচ্চাটা কিছু বলতে পারছে না। চম্পা পুতুলের গাল চেপে ধরে দাঁত চেপে বলল, কাউরে কিছু বললে তোরে মাইরা ফেলামু, বান্দির বাচ্চা। চম্পা শাড়ির আঁচল ঠিক করে ঘরের দরজা খুলে হনহন করে বেরিয়ে গেল। চম্পা বের হতে পুতুল গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। বাচ্চাটা বিছানায় গড়িয়ে কাঁদছে। ময়ূরী নামাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে আসছিল। পুতুলের চিৎকার শুনে চমকে উঠল সে। ড্রয়িং রুমে অনেকেই কোনো বাচ্চার কান্নার শব্দে থমকে গিয়েছিল। অরুণিমা বেগম দৌড়ে আসার আগে ময়ূরী সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে নামতে গলা চওড়া করে বলল, আমার মেয়ে কই? ও কাছে কেন? আমার মেয়ের গলা না এটা? ময়ূরী দৌড়ে নেমে কান্নার শব্দ অনুসরণ করে ছোট শ্বশুর আব্বার ঘরের দিকে ছুটে গেল। পিছু পিছু বেশ কয়েকজন ছুটলেন। ময়ূরী দরজা ঠেলে ঢুকতেই পুতুলকে বিছানায় গড়িয়ে এভাবে কাঁদতে দেখে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরল। অরুণিমা বেগম হাঁপাচ্ছেন। ময়ূরী পুতুলের মাথায় হাত বুলিয়ে ঘন শ্বাস ফেলে বলল, কি হয়েছে মা? এভাবে কেন কাঁদছো?
ভয়ে মেয়েটা থরথর করে কাঁপছে। দরজার সামনে তখন চম্পা এসে দাঁড়িয়েছে। পুতুলের চোখ সেদিকে যেতেই আবারও চিৎকার শুরু করলো। মায়ের বুকে গুটিয়ে এলো। ময়ূরী পুতুলের ফর্সা গালে আঙ্গুলের স্পষ্ট ছাপ পেয়ে ভ্রু কুচকে ফেললো। চোয়াল শক্ত এলো আপনা আপনি। ঘরে তখন অনেক মানুষ হাজির হয়েছেন। এক মহিলা বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।